আসলে ডিফারেন্সটা কি তৈরি করে দেয় ওকে, আপনাকে আমি তাহলে আপনার একটা কোশ্চেন দিতে দিতে আমরা মেইন টপিকে শুরু করতেছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? জি জি। ওকে, আপনারা দেখতে পাচ্তেছেন বাংলাদেশ বিষয়গুলির 1 নম্বর কোশ্চেনই দেখেন এখানে। তিনটা কোশ্চেন আছে, 5 5 আর হচ্ছে 10। যদিও এক এক বিসিএস এ এরকম স্টাইল চেঞ্জ হয়, কখনো 10 10 দুইটা থাকবে, আবার একটাই 20 মার্কের থেকে থাকতে পারে। এইখানেও দেখেন 9 নম্বর কোশ্চেন যেটা আছে, এই 9 নম্বর কোশ্চেনটা যদি আপনারা খেয়াল করেন, এই 9 নম্বর কোশ্চেনটা কিন্তু হচ্ছে 20, একাই 20 মার্কের কোশ্চেন। ঠিক আছে? সো এরকম এই 9 নম্বর কোশ্চেনটা দেখেন, এটা 20 মার্কের কোশ্চেন। সো এরকম বিভিন্ন স্ট্যান্ডার্ড থাকে। আবার এইখানে 6 নম্বর কোশ্চেন যদি আপনি দেখেন, তাহলে 6 নম্বর কোশ্চেনে আপনি দেখবেন যে একটা আছে 5 মার্কের কোশ্চেন, একটা আছে 15 মার্কের কোশ্চেন। আবার 7 নম্বরে আছে দেখেন হচ্ছে আপনার একটু দশ যুক্ত দশ করতে চাচ্ছিলাম যে আপনি কি পয়েন্ট করে লিখতেন নাকি হচ্ছে আমার মানে কথা পার। আপনি কোশ্চেনেরই আনসার লিখে ধরেন। আমি 43তম বিসিএস এর এই কোশ্চেনের আনসার আমি কিভাবে লিখছি, ধরেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি। আপনারা জানেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থা ওই যে অক্ষাংশ কত ডিগ্রি উত্তর থেকে কত ডিগ্রি উত্তর পর্যন্ত, দ্রাঘিমাংশ কত থেকে কত পর্যন্ত, এইটাই হচ্ছে বাংলাদেশের অবস্থান অ্যাকচুয়ালি। বাট এই অবস্থানের সাথে আপনাকে লিখতে হবে বাংলাদেশ কোন মহাদেশের কোনটায়, আর আশপাশের কান্ট্রি কি আছে। ঠিক আছে? তো এইগুলো লেখার জন্য আমি প্রথমে ধরেন এই এই আনসার শুরু করতাম। আমি কোনো ভূমিকা টমিকা লিখতে বিশ্বাসী না, আমি টু দ্য পয়েন্ট আনসার লিখতে বিশ্বাসী। ধরেন আমি এই কোশ্চেন লেখা শুরু করতাম, ধরেন আমি অবশ্যই ব্লু কালার দিয়ে আমি লিখতাম যে 1 নং, প্রত্যেকটা কোশ্চেনে আমি এরকম লিখতাম। ধরেন 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে ধরেন ক। আবার খতেও গিয়েও আমি লিখতাম যে 1 নং প্রশ্নের উত্তর খ। দেন ধরেন আমি এখান থেকে লেখা শুরু করলাম। ঠিক আছে? আমি কোনো ভূমিকা টমিকা লিখতাম না। আমার বিসিএসে আমি কোনো লেখা কোটেশন দিয়ে শুরু করি নাই। ঠিক আছে? আপনারা যারা এখানে আমার কথা শুনতেছেন, আপনারা বয়স মোটামুটি সবারই 20 বছর প্লাস। আপনারা ভাই ছোটবেলা থেকে স্কুল কলেজ থেকে পর্যন্ত রচনা কোটেশন দিয়ে লেখা শুরু করছেন। এটা 2024 সাল। আপনি বড় বড় পত্রিকার কোনো ফিচার কখনোই আপনি আপনার লাইফে পাবেন না যে যেটা কোটেশন দিয়ে শুরু হয়েছে। সো কোটেশন বা ভূমিকা দিয়ে কোনো কিছু লেখা শুরু হয় না, লেখা শুরু হয় ডাইরেক্ট লেখা শুরু হয়। ধরেন বাংলাদেশের অবস্থান আমি বললাম, আমি বলতাম যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা জনবহুল রাষ্ট্র। ঠিক আছে? এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বলতে গিয়ে বাংলাদেশকে আমি একক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের সংবিধানেই কিন্তু বলা আছে একক স্বাধীন সার্বভৌম। সো এইটা উল্লেখ করার পরে ধরেন আমি এই প্রশ্নের উত্তরে আমি অবশ্যই এইভাবে ধরেন বাংলাদেশের একটা ম্যাপ এঁকে ফেলবো। ঠিক আছে? এইরকম আমার ম্যাপ অত সুন্দর হওয়ার দরকার নাই। আমার ম্যাপ আঁকতে টাইম লাগবে হচ্ছে ধরেন 20 সেকেন্ড। আমি এইখান থেকে এই পর্যন্ত ডাক দিয়ে দিব, আমি অক্ষাংশ দুইটা লিখে ফেলবো, এত এবং এত, এত থেকে এত পর্যন্ত অক্ষাংশ। আমি এই দুইটা দাগ দিয়ে ফেলবো, আমি এখানে দ্রাঘিমাংশ লিখবো। আমি এখানে লিখে ফেলবো ভারত, এইখানে আমি লিখে ফেলবো ভারত, এইখানে আমি লিখে ফেলবো ভারত, এইখানে আমি বেশি ফেলবো মায়ানমার, এইখানে আমি লিখে ফেলবো বঙ্গোপসাগর। ঠিক আছে? এখন আপনি বলেন, আমি উপরে অবস্থান আমি লিখছি, অবস্থান আমি টোটাল এই কোশ্চেন বাংলায়, এই কোশ্চেন আমি বাংলা উত্তর লিখছি 5 লাইন, ম্যাক্সিমাম 5 লাইন বা 4 লাইন হতে পারে, আমি বাংলায় লিখছি। এরপরে এই ছবি আঁকছি। আপনি আমাকে 5-এ কত দিবেন? আপনি যে কোশ্চেন করছেন বলেন, আপনি 5-এ কত দিবেন আমাকে? ডেফিনেটলি আপনি পাঁচে মধ্যে অন্তত 4 বা 3 তো পাবেনই। এখন আরেকজন বলেন যে খুবই ভালো লেগছে বাংলায়, কিন্তু এই ছবিটা আঁকে নাই। এবং এই যে আমি দেখছেন অক্ষাংশ দ্রাঘিমাংশ, কিন্তু আমি আমার বাংলা কথার মধ্যে লিখি নাই কিন্তু। অক্ষাংশ দ্রাঘিমাংশ আমার ছবি কথা বলতেছে। ঠিক আছে? কত থেকে কত অক্ষাংশ, কত থেকে কত দ্রাঘিমাংশ, আমার আশপাশে কোন রাষ্ট্র আছে, আমার ছবিতে কথা বলতেছে। ঠিক আছে? এবার আসেন ধরেন বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত? বরেন্দ্র অঞ্চল আমরা জানি যে রাজশাহী, তারপরে হচ্ছে বগুড়া, পাবনা, রংপুর, তারপরে হচ্ছে ওই আপনার দিনাজপুর, তারপরে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কিছু অংশ, এটা নিয়ে জেলা। এই কয়টা জেলার নাম বলার কথা ছিল আমার এইখানে, তাই না? এইটাই কোন কোন জেলা নিয়ে গঠিত। আমি লেখা শুরু করতাম। ভাই আমার কিছু ইউনিক ইনফরমেশন ছিল, কেননা আমি জানতাম বরেন্দ্র নিয়ে কোশ্চেন আসে। ঠিক আছে? আমি লেখা শুরু করতাম এরকম যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ অঞ্চল নিয়ে বরেন্দ্র অঞ্চল গঠিত। ঠিক আছে? এবং এটার আয়তনও আমার তখন মুখস্থ ছিল 4103 এইরকম টাইপের বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটা বরেন্দ্র অঞ্চল। এবং এই অঞ্চলের খরায় সেচ প্রকল্প চালানোর জন্য সরকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প চালায়। এটা দিয়ে আমার লেখা শুরু।
ঠিক আছে? এবার যে জেলা নিয়ে গঠিত, আমি কিন্তু ধরেন যতগুলো কথা বললাম এটা লিখতে কিন্তু আমার 2 লাইন লাগবে, 2 থেকে 3 লাইন। এরপরে আমি একের পর এক জেলাগুলোর নাম লিখে ফেললাম, ঠিক আছে, জাস্ট জেলাগুলোর নাম। এরপরে আমি আবার বাংলাদেশে আমার মানচিত্র এরকম, আমি ধরেন খাতায় আঁকলে আর একটু ভালো হয়, এখন তো ধরেন এইভাবে আঁকতেছে, এই হচ্ছে এইটা, ঠিক আছে। দেন আমি এই এই জায়গার যে অঞ্চল দিয়ে বরেন্দ্র অঞ্চল, এটা মার্ক করে দিলাম, মার্ক করে এটা আমি ইয়ে করে দিলাম, ঠিক আছে, দিয়ে আমি নিচে লিখে দিলাম মানচিত্রে, মানচিত্রে বরেন্দ্র অঞ্চল, ঠিক আছে। বলেন কত মার্ক দিবেন ভাই আমাকে? যে কোশ্চেন করেছিলেন, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি এক্সামিনার, কত মার্ক দিবেন? আমি এক্সামিনার হলে আমি আপনাকে 4 দিতাম, 3 বা 4, 3.5 বা 4। এখন আপনি বলেন যে কত পার্সেন্ট মার্ক দিলেন, ধরেন আপনি আমাকে 3.5 দিলেন। কত পার্সেন্ট? হ্যাঁ, এটা তো 3.5 মোটামুটি তো আপনাকে আপনি আমি আমাকে মনে হয় অলমোস্ট 70% মার্ক দিলেন। 75 এভাবে দিচ্ছি। তাহলে আপনি আমাকে মার্ক দিলেন বাংলাদেশ বিষয়বলিতে 140। বাংলাদেশ বিষয়বলিতে 140 মার্ক কেমন মার্ক মনে হয় আপনার কাছে? অনেক মার্ক। অনেক মার্ক। বাংলাদেশ বিষয়বলি হচ্ছে ম্যাথের মতন মার্ক ভাই, ম্যাথের মতন মার্ক, ঠিক আছে। যে যে কথাই বলুক, ম্যাথের মতন মার্ক, ঠিক আছে। অনেকেই দেখবেন 150 পেয়ে যায়, আবার অনেকে দেখেন 100 পায় নাই, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম। এই হচ্ছে লেখার স্টাইল, ঠিক আছে। 5 মার্কের একটা কোশ্চেনের জন্য আমি অবশ্যই 1 পেজের বেশি লিখবো না। এই 1 পেজ আমি লিখবো না। আপনি দেখেন, আপনি শুনলে অবাক হবেন যে 43তম বিসিএসে এই 2টাতেই 3টা কোশ্চেনেই আমি ম্যাপ আঁকছি। পরেরটা বাংলাদেশের ভৌগোলিক এলাকার ভৌগোলিক বিবরণ দেন, এইটাতেও আমি ধরেন এইরকম একটা ম্যাপ আঁকছি। ওই যে টারশিয়ারি যুগের পাহাড় টাহাড় এগুলো আছে না, যে প্লাই স্টেশন যাই হোক মানচিত্রটা, যাই হোক এরকম ধরেন টারশিয়ারি যুগের পাহাড়, আমি এই জায়গাটা মার্ক করে এখানে পাহাড় পাহাড় সাইন দিয়ে দিছি, ঠিক আছে। এই হচ্ছে প্লাই স্টেশন যুগের সোপান সমূহ, এইগুলা সব জায়গায় জায়গায় মার্ক করে দিয়ে দেন আমি একটু একটু উপরে লিখলাম, ঠিক আছে, একটু একটু উপরে লিখলাম। আর যারা একটু ব্রিটেন পড়ালেখা করবেন তারা জানেন যে এই যে ভৌগোলিক বিবরণ 1 বছর পর পর, মানে প্রায় প্রত্যেক বছর এই কোশ্চেন আসে। আর আমাদের একটা চ্যাপ্টারই আছে, 16টা চ্যাপ্টারের একটা চ্যাপ্টারই এইটা। এই টোটালটা কিন্তু একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন, 20টা কোশ্চেন, 20 মার্কের কোশ্চেন এক চ্যাপ্টার থেকে। এটা প্রবাবিলি হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার, 2 বা 3 আমি ভুলে গেছি, বাট আপনারা দেখে নিতে পারেন যে কত নাম্বার চ্যাপ্টার। ওইখানে আপনি দেখবেন বাংলাদেশের বিভিন্ন অবস্থান ইত্যাদি বিষয় আছে, ঠিক আছে। এখন এই হচ্ছে আনসার করার স্ট্র্যাটেজি, বুঝতে পারছেন? এটাই আনসার করার স্ট্র্যাটেজি আমার দৃষ্টিতে আর কি। এর এর চাইতে ভালো কোনো স্ট্র্যাটেজি আমার মনে হয় নাই। আর হচ্ছে তো আপনার যেটা হয় কি, যে আপনার এই বাজারের বইগুলোতে মেইন মেইন বিষয় হচ্ছে, ধরেন এই যে আমি আপনাদেরকে বলি না যে ওই যে শুরুতেই যে কথাটা বললাম যে করিতে ধুলাধুর ধুলাই হইল জগৎ কি জগৎ ভরপুর, রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার কবিতাটা। তো আমি এইটাতে কেন, মানে আমি বই রেফারেন্স দিতে নারাজ এই জন্য যে আমি একটা বইয়ের রেফারেন্স দিলে আপনি ওইটাকে মিস ইন্টারপ্রিট করবেন, ঠিক আছে। আমি আপনাকে ডোজ দিব হচ্ছে দিনে আর রাতে ধরেন 1 সিপি করে খাইতে, আপনি বোতল খেয়ে বসে থাকবেন, 1 বোতল খেয়ে বসে থাকবেন, যে অতিরিক্ত করে ফেলবেন। বলেন তো বাজারের কোনো বইতে যে আনসার রিলেটেড বই আছে, যে আনসারটা দেওয়া আছে এই আনসারটা আসলে লেখা সম্ভব টাইমের মধ্যে? ওই অ্যান্সার লেখা সম্ভব? অত বড় আনসার জি লেখা না সম্ভব? ভাই, জি না। যারা রিটেনের 2-1টা বই কিনছেন তারা এটা জানেন, এটা ইম্পসিবল, ঠিক আছে। এটা লাগবে হচ্ছে আপনার ধরেন এই যে প্রয়োজনীয় তথ্যগুলি দেওয়া থাকে, এগুলি শুধু পেপার পড়ার মতো পড়াই হয়, কি মাথায় থাকবে আর কি বা শুনেন পরীক্ষার খাতায় আপনার আউটপুট। একটা আমরা একজনের কোশ্চেন নিলাম, অনেকক্ষণ কথা বললাম একটা কোশ্চেন নিয়ে। আচ্ছা আপনাদের সাথে আমি এটা শেয়ার করব যে আমি ধরেন একটা কোশ্চেনের আনসার কিভাবে লিখতাম, এবং এটা খুবই অনেস্টলি ধরেন। আচ্ছা আমরা কথা বলা শুরু করব হচ্ছে আজকের মেইন কথা। আমরা আবার আমি আপনাদেরকে জিও পলিটিক্সের ভিডিও টিডিও দিয়ে, অনেকেই আমাকে চিনাই শুরু করছেন আসলে জিও পলিটিক্সের ভিডিও থেকে। সো জিও পলিটিক্সের বিষয়টা হচ্ছে, আমি আগেই বলছি জিও পলিটিক্স নিয়ে বিসিএসে কোনো সাবজেক্ট নাই, ঠিক আছে। বিসিএসে কোনো সাবজেক্ট নাই, বাট আন্তর্জাতিক আছে আমাদের। আন্তর্জাতিক আছে হচ্ছে মোটামুটি হচ্ছে 100 মার্কের। বাট আমি বলবো, এবং আমি বারবারই বলবো যে জিও পলিটিক্স জিনিসটা, মোটামুটি জিও পলিটিক্স জিনিসটা হচ্ছে 150 মার্কের জিনিস, ঠিক আছে। 150 মার্ক আপনাকে খুঁজে পেতে হবে, সেই 150 মার্ক। জিও পলিটিক্সের সাথে বাংলাদেশ বিষয়গুলির কোনোই রিলেশন থাকার কথা না। আমরা যে কোশ্চেনটা দেখা যাচ্ছে এটা 43তম বিসিএসের
বাংলাদেশ বিষয়বলী কোশ্চেন, ঠিক আছে। এই পরীক্ষাটা শুরু হয়েছিল হচ্ছে 2022 সালের জুলাই মাসে, ঠিক আছে। এই পরীক্ষাটা হয়েছে 2022 সালের। আর আপনারা জানেন 2022 সালের ফেব্রুয়ারিতে হচ্ছে রাশিয়া ইউক্রেনকে ইনভেড করে, ঠিক আছে। এবং ফেব্রুয়ারিতে ইনভেড করার পরে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাসের মধ্যে এই সারা ওয়ার্ল্ড এই একটা যুদ্ধের যে র্যামিফিকেশনস বা কনসিকুয়েন্স, এইটা সারা ওয়ার্ল্ড বোঝা শুরু করে যে আজ থেকে 50 বছর আগে ওয়ার্ল্ডে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ পৃথিবীতে যে প্রভাব ফেলে, এখন যুদ্ধটা তার চেয়ে বেশি প্রভাব ফেলে। কেননা গ্লোবালাইজেশনের এই যুগে একটা দেশ কখনোই একা বেঁচে থাকতে পারবে না, সে প্রত্যেকটা কারণে অন্য একটা দেশের সাথে নির্ভরশীল। ধরেন এইখানে একটা অন্য টাইপের একটা ইনফরমেশনে আপনাকে দিই। ধরেন বর্তমান পৃথিবীর সবচাইতে শত্রুভাবাপন্ন দুইটা দেশ হচ্ছে, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে চায়না। আপনি শুনলে অবাক হবেন, চায়না প্রতি বছর আমেরিকাতে প্রায় 600 বিলিয়ন প্লাস ডলারের জিনিসপত্র সে এক্সপোর্ট করে এবং আমদানি করে 150 বিলিয়ন মতন। তার মানে আমেরিকা চায়নার সাথে এত খারাপ সম্পর্ক, তারপরেও চায়না কিন্তু বাণিজ্য গ্যাপ আছে প্রায় 450 বিলিয়ন ডলার। এবং এই লসে কিন্তু, এই বাণিজ্য গ্যাপের লসে কিন্তু চায়না নাই, এই লসে আছে আমেরিকা। তার মানে যে আপনার শত্রু, যাকে আপনি উঠতে দিবেন না, যে হ্যাজিমন হইতে চায়, তারই আপনি প্রতি বছর 400 বিলিয়ন ডলার এক্সট্রা, 450 বিলিয়ন ডলার এক্সট্রা দিয়ে দেন, ঠিক আছে। আপনি পারবেন না তো চায়নাকে ছেড়ে দিতে, আমেরিকার হাতে কোনো রাস্তা নাই, চায়নাকে ছেড়ে দেয়। তো বিষয়টা হচ্ছে জিও পলিটিক্স একটা খুবই সিরিয়াস জিনিস। ধরেন আমাদের বাংলাদেশ বিষয়বলিতে একটা কোশ্চেন দেখেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলছে তা বর্ণনা করুন। একটা জিও পলিটিক্সের কোশ্চেন, 10 মার্ক, ঠিক আছে। এরপরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ বর্ণনা করুন। এটাও একটা, যে কোনো ধরনের রেফিউজি ক্রাইসিস, এটা জিও পলিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে। এটা একটা ধরেন এইখানে আপনি পাইলেন হচ্ছে বাংলাদেশ বিষয়বলিতে 20 মার্ক। দেন আপনি যদি খাদ্য নিরাপত্তার কথা বলেন, খাদ্য নিরাপত্তা জিনিসটাও কিন্তু জিও পলিটিক্সের সাথে জড়িত। কেননা আপনি শুনলে অবাক হবেন, এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের টাইমে আপনি রাশিয়া ইউক্রেন থেকে বাংলাদেশ কি কিনে ভাই, কি কিনে? কিছু আপনার এই যে সানফ্লাওয়ার অয়েল, কিছু পাম অয়েল, আর হচ্ছে ধরেন কিছু এমনি ভুট্টা টুট্টা জাতীয় জিনিসপত্র আমদানি করতো, ঠিক আছে। কিন্তু বাংলাদেশ কম আমদানি করলেও বাংলাদেশের এই জিনিস কিন্তু, ইউক্রেন হচ্ছে সারা পৃথিবীতে খাদ্য রপ্তানি করে। সো ইউক্রেন সারা পৃথিবীতে যেহেতু খাদ্য রপ্তানি করে, তাহলে সেই সমস্ত জায়গায় শর্টেজ পড়ে গেছে, তারা তাদের শর্টেজ পূরণ করার জন্য অন্যান্য দেশ থেকে সে টান দেওয়া শুরু করছে। সো খাদ্য নিরাপত্তায় বা খাদ্য ইয়েতে সারা পৃথিবীতে একটা প্রবলেম সৃষ্টি হয়ে গেছে এবং খাদ্য জাতীয়তাবাদের সৃষ্টি হয়ে গেছে। খাদ্য জাতীয়তাবাদ কি? যে আমি খাদ্য এক্সপোর্ট করব না, আগে আমার প্রয়োজন মিটাবো, এটা হচ্ছে খাদ্য জাতীয়তাবাদ, আগে নিজেরটা। তার মানে আপনি দেখেন, এটাও কিন্তু একটা জিও পলিটিক্সের কোশ্চেন, এটা একটা 4 মার্ক, এটা একটা 5 মার্কের কোশ্চেন। সো বাংলাদেশ বিষয়বলিতে আপনি এই যে ধরেন, এই যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যদি যাইতে চাই, এটাও একটা জিও পলিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে। কেননা এইটার জন্য সারা পৃথিবীর সাথে আপনার রিলেশন। এবং একটা জিনিস মাথায় রাখেন ভাই, যে আমার গার্মেন্টস ভালো দেখে আমার কাছ থেকে ইউরোপ আমেরিকা গার্মেন্টস কিনে তা না কিন্তু, ঠিক আছে। আমার চেয়ে ভালো গার্মেন্টস তৈরি করে ভিয়েতনাম, আমার চেয়ে ভালো গার্মেন্টস তৈরি করে ফিলিপাইন, আমার চাইতে ভালো গার্মেন্টস তৈরি করে কিন্তু চায়না। আপনি বাংলাদেশের বাজারে যাই তো বলেন না, এটা একটা কাপড় কিনতে গেলে বলে যে এটা থাইল্যান্ডের জিন্স, সেই জিন্সটা আপনার কাছে ভালো মনে হয়। সো বিষয়টা হচ্ছে এরকম যে তারা আমার কাছ থেকে কিনে কেন, এখানে জিও পলিটিক্যাল স্বার্থ আছে, ঠিক আছে। জিও পলিটিক্যাল স্বার্থ আছে, স্বার্থ ছাড়া পৃথিবীর কোনো দেশ কোনো দেশের সাথে কোনো কাজকর্ম করে না, ঠিক আছে। সো এই স্বল্পোন্নত, এটাও একটা আপনার হচ্ছে জিও পলিটিক্যাল কোশ্চেন। আসলে আমরা ওইটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, আমরা ডাইরেক্টে থাকি, ডাইরেক্ট। তাহলে বাংলাদেশ বিষয়বলিতে আপনি 25 মার্কের কোশ্চেন পাইলেন জিও পলিটিক্সের কোশ্চেন, এবং যেখানে 20 মার্কেরটা হচ্ছে ডাইরেক্ট। এবং আপনি বুঝেন, টোন বুঝতে হবে ভাই, পিএসসির টোন বুঝতে হবে, ঠিক আছে। শুরু হয়েছিল পরীক্ষা কিন্তু জুলাইতে,
এবং আক্রমণ শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে। তার মানে জুলাই মাসে যখন পরীক্ষাটা হয়েছে তখন কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে বা হট টপিক, একবারে হট টপিক, ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে কিন্তু। এটা হচ্ছে আন্তর্জাতিকের কোশ্চেন 43তম বিসিএসের, ঠিক আছে? এই যে দেখেন, সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে তা বিশ্ব শান্তি ভারসাম্যে কীভাবে প্রভাবিত করবে তা বিশ্লেষণ করুন। বাজারে আন্তর্জাতিকের যত বই আছে, কোনো বইতে সুইডেন ফিনল্যান্ড যে আন্তর্জাতিকের এটা যোগ দিলে কি প্রভাব টভাব পড়ে এ জাতীয় কোনো ইনফরমেশন তৎকালীন আমলে লেখা ছিল না, ঠিক আছে? কোনো বিসিএসের গাইড বইতে, ঠিক আছে? এবং এই বিষয়ে বাংলা আন্তর্জাতিকের এই আন্তর্জাতিক পড়ার জন্য বাজারে স্পেসিফিক একটা বই সবাই পড়ে, ঠিক আছে? আমি কোনো বইয়ের নাম নিচ্ছি না, বাট আপনার এই মানে এই ফিনল্যান্ড বা সুইডেন যে যোগ দেয় সেটা কিসের প্রভাব পড়বে, ঠিক আছে? আপনি ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোর আমার রাশিয়ার ভিডিওটা যারা দেখছেন, আপনি এইখান থেকে মেলা মেলা আনসার লিখতে পারবেন, মেলা কথা বলতে পারবেন। এক ভিডিও দেখে আপনি এইখানে অনেক কথা লিখতে পারবেন, ঠিক আছে? সো আপনার যদি কিছু রিজিট ইনফরমেশন আপনার মধ্যে থাকে, সেই ইনফরমেশন দিয়ে কিন্তু আপনি এটা লিখবেন। এখন দেখেন, এই যে শ্রীলঙ্কার যে সংকট চলতেছিল তখন, শ্রীলঙ্কা কিন্তু তখন সংকটটা জাস্ট তীব্র হয়েছে, এরকম একটা টাইমেই কিন্তু পরীক্ষাটা হয়েছে। সেটা হচ্ছে আপনার এই যে শ্রীলঙ্কার এটা, ঠিক আছে? এখন এইখানে কিন্তু এক একটা কোশ্চেনে 15 মার্ক, এক একটা কোশ্চেনে ভাই 15 মার্ক, এবং 15 মার্কের এটা হচ্ছে ইম্পেরিক্যাল ইস্যু। আপনারা কেউ ইম্পেরিক্যাল শব্দের মানে জানেন? কেউ একজন বলতে পারবেন ইম্পেরিক্যাল মানে কি? হ্যাঁ, ইম্পেরিক্যাল অর্থ হয়তো বা হতে পারে এরকম যে অভিজ্ঞতা লব্ধ বা অভিজ্ঞতা লব্ধ না, এরকম বাস্তবিক ইম্পেরিক্যাল মানে প্রায়োগিক। ফ্যাক্ট। ইম্পেরিক্যাল মানে হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? যা পৃথিবীতে ঘটতেছে তাই ইম্পেরিক্যাল, ঠিক আছে? কনোটেশন বুঝতে হবে ভাই। আপনাদের আরও একটা বিষয় বলি, ডাইরেক্ট শব্দ দিয়ে, ঠিক আছে, ডাইরেক্ট শব্দর মিনিং দিয়ে আপনি একটা জিনিস জাস্টিফাই করতে যাবেন না কিন্তু, কখনোই না, ঠিক আছে? কনোটেশন আলাদা হতে পারে, কনোটেশন আলাদা হতে পারে। আপনি যদি আপনার একটা ছোট ভাইকে বলেন যে এদিকে আয়, ও মাইন্ড করবে না কিন্তু, কিন্তু আপনি যদি একটা মুরব্বী লোকরে ডাক দেন এই এদিকে আয়, দুইটা কিন্তু একই একই শব্দ, বাট কনোটেশন অর্থ আলাদা কিন্তু। এক জায়গায় আপনি বড় ভাইয়ের দায়িত্ব পালন করতেছেন, আর এক জায়গায় আপনি বেয়াদব, ঠিক আছে? দুইটা মাথায় রাখতে হবে কিন্তু ভাই। সো এই ইম্পেরিক্যাল মানে হচ্ছে ফ্যাক্ট, যে 45 মার্কের কোশ্চেন আসবে, ফ্যাক্ট মানে যা পৃথিবীতে ঘটতেছে। আর এগুলো হচ্ছে কনসেপচুয়াল ইস্যু। কনসেপচুয়াল মানে হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার, থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার, ঠিক আছে? ফ্যাক্ট মানে কি? অবশ্যই অবশ্যই এই 45 মার্কের কোশ্চেন এমন কোশ্চেন থাকবে যা ওয়ার্ল্ডে ঘটমান, ওয়ার্ল্ড চলতেছে এখন যা, এইখান থেকেই কোশ্চেন আসবে। তা ওয়ার্ল্ডে তখন চলতেইছে হচ্ছে শ্রীলঙ্কার রাশিয়া ইউক্রেন সংকট। আর রাশিয়া ইউক্রেন সংকটের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুইডেন এবং ফিনল্যান্ডকে নেটোতে যোগ দেওয়া। এখন সুইডেন এবং ফিনল্যান্ড নেটোতে যোগ দিতে চাচ্ছে এবং ফিনল্যান্ড পরে যোগ দিয়েও ফেলছে, বাট আপনি যুদ্ধ হচ্ছে না। আবার আপনার ইউক্রেন যুদ্ধ যা চাইছে তাই রাশিয়া তার প্রতি ক্ষেপা হয়ে গেছে, তাকে আক্রমণ করে বসছে, ঠিক আছে? সো আপনি বিষয় এটা বুঝবেন আর কি। তো এইটা একটা ডাইরেক্ট জিনিস, ঠিক আছে? ডাইরেক্ট। তারপরে আমরা এখানে দেখেন এইটার সাথে রিলেটেড কনসেপচুয়াল জিনিসের কোশ্চেনও রিলেটেড কোশ্চেন থাকবে, ঠিক আছে? ধরেন সাইবার সন্ত্রাস কী জিনিস? সাইবার সন্ত্রাস হচ্ছে এই টাইমে যখন হয়েছিল তখন কিন্তু ওয়ার্ল্ড, আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমি আসলে এরকম বাজারের বইটই থেকে আমি তথ্য নিতাম যে সবাই কি করতেছে মার্কেট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ভাই আমি অনেক পরে বিসিএসে আসছিলাম, এবং অ্যাকচুয়ালি আই ওয়াজ অ্যাট দ্য ওয়াচ টাওয়ার। আমি ওয়াচ টাওয়ারে থেকে দেখতেছিলাম যে মানুষ কি করতেছে আর কি, ঠিক আছে? এইটা দেখে আমি বোঝার ট্রাই করতেছিলাম। সাইবার সন্ত্রাস বলতে হচ্ছে ধরেন ওই টাইমে কিন্তু ইউরোপ আলারা এইরকম কথা বলতেছিল যে রাশিয়া থেকে তাদের যে হ্যাকাররা, তারা এই ইউরোপের বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জায়গায় তারা করতেছে, ঠিক আছে? যেটাকে আমরা বলি হাইব্রিড যুদ্ধ। হাইব্রিড যুদ্ধ মানে হচ্ছে যুদ্ধও হবে, যুদ্ধ যেটা আমরা যুদ্ধ বুঝি, ফিজিক্যাল যুদ্ধ, আবার সাইবার জগতেও যুদ্ধ হবে, এটাকে আমরা বলি হচ্ছে হাইব্রিড যুদ্ধ। সো ওই টাইমে তারা কিন্তু এই টাইপের কথাবার্তা বলতেছিল যে রাশিয়ার লোকজন তারা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা হ্যাক করতেছে, ঠিক আছে? সো এটা নিয়ে বেশ বড় বড় লেখা হইতো তখন। সো সাইবার সন্ত্রাস দেখেন এটার সাথে রিলেটেড কোশ্চেন, খুবই রিলেটেড কোশ্চেন। আরও হচ্ছে ধরেন এইখানে একটা কোশ্চেন দেখেন, ব্যাক চ্যানেল কূটনীতি বা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। ধরেন এই যে আপনি একটা কোশ্চেন করছিলেন, আমি কি লিখি কীভাবে, এটা একটা 4 মার্কের কোশ্চেন।
ধরেন এই কোশ্চেনের আনসারে কিন্তু আমি ছবি আঁকছি। ছবি আঁকছি কেমন, ধরেন এই যে এইরকম ছবি আঁকছি, একবার এই ছবিটাই আমি খাতায় আঁকছি। এই হচ্ছে আপনার দুইটা ক্যারেক্টার আঁকলাম, ঠিক আছে। পার্সোনিফিকেশন যেটা আপনারা সাহিত্যে পড়ছেন, আমি এটা বলতাম হচ্ছে এটা হচ্ছে স্টেট 1, ঠিক আছে, এটা হচ্ছে স্টেট 2, এদের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশন হবে। এই হচ্ছে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন, আমি এখানে লিখে দিলাম ডিপ্লোম্যাটিক রিলেশন, ঠিক আছে। এই হচ্ছে লিখলাম। বাইরে থেকে থার্ড আর একটা ক্যারেক্টার আসবে, থার্ড আর একটা ক্যারেক্টার যে এই রিলেশনটা বিল্ড করবে, এইটাই আমি নিলাম হচ্ছে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি, ঠিক আছে। এখন বলেন আমি বাংলায় যা লিখবো, বাংলায় আমি তো কিছু কথা লিখবো, ঠিক আছে, লেখার পরে আমি বুঝবো যে চিত্রে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি, ঠিক আছে। এখন আপনি বলেন যে আপনি যখন খাতা দেখতেছেন, ভাই আমি নিজেও কিন্তু এই যে আমার ইউনিভার্সিটির ফাইনালের খাতা দেখতেছি, ঠিক আছে, মানে ফাইনালের রেজাল্ট দিতে হবে আমার 16 তারিখ, আমি খাতা দেখতেছি। সো নিজের একজন টিচারের সেন্টিমেন্ট আপনি চিন্তা করেন, নট অ্যাজ এ এক্সাম টেকার, বি এ এক্সামিনার। আপনার চিন্তা ভাবনাটা এরকম করেন যে আপনার কাছে কেমন উত্তর আসলে আপনি খুশি হইতেন, কেমন উত্তর দেওয়া লাগতো এটা বিষয় না। আপনি যদি শিক্ষক হতেন, আপনার কাছে কেমন উত্তর আসলে আপনি খুশি হবেন, ঠিক আছে। আপনারা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছেন, এটা তো আপনাদের জানার কথা ভাই, এতটুকু সেন্স তো একজনের থাকাই উচিত। এখন আপনার কাছে মনে হইতে পারে যে আরে আন্তর্জাতিকের খাতায় যে এইরকম দেখা যায় মানুষ আঁকছে, আমি এরকম ধরেন 43তম বিসিএসে বাংলাতে আসছিল হচ্ছে দক্ষিণবঙ্গের উন্নয়ন, সেখানে আমি পদ্মা ব্রিজ দিতে গিয়ে আমি কিন্তু পদ্মা ব্রিজের ছবি আঁকছি। এবং আপনারা যারা ফেসবুক গ্রুপে থাকেন তারা দেখবেন যে 43তম বিসিএসের পরে এরকম একটা জোক সার্কাজম চলতেছিল যে পদ্মা ব্রিজের ছবিও আঁকতেছে দেখলাম সবাই। আর ছবির মূল্য বুঝেছে। ধরেন আমার ছবিটা ছিল ধরেন এইরকম, এই যে আমি আঁকলাম, ঠিক আছে, এই যে আমার পদ্মা ব্রিজ, ঠিক আছে, এই যে ধরেন আমার পদ্মা ব্রিজ এইরকম ছিল, ঠিক আছে, এই যে এটা একটা প্লার আঁকলাম, আমি এইটা একটা প্লার আঁকলাম, ঠিক আছে, উপরে আমি এটা একটা দিলাম, ঠিক আছে। আমি এইখানে দেখলাম হচ্ছে রোড ট্রাক, এখানে আমি দেখলাম হচ্ছে রেলওয়ে ট্রাক, ঠিক আছে। এইটা আমি স্প্যান, এটা হচ্ছে আমার স্প্যান, সো এটা হচ্ছে আমার স্প্যান। আমি এইটার থেকে এইটার ডিস্টেন্স কত, এক স্প্যান থেকে এক স্প্যান। আমি এই যে দেখেন এইগুলা কিন্তু ড্রয়িং আকার, যে ডিস্টেন্স বোঝানোর এটিকেট, এইটার থেকে এইটার হাইট কত, ঠিক আছে, এটা আমি বুঝাইলাম। এটা হচ্ছে ট্রাস, এটাও আমি লিখে দিলাম, এটা ট্রাস স্ট্রাকচার, ঠিক আছে। এইখানে আমি ধরেন এইখানে আমি এটা হচ্ছে ধরেন আমি লিখলাম হচ্ছে রিভার বেস, ঠিক আছে। এবং নিচে আমি এইরকম এরিয়াটা দেখায় দিলাম, এবং এইখানে কিছু এরকম দাগ দিয়ে, এবং এইখানে কিছু এরকম দাগ দিয়ে আমি এইখানে লিখে দিলাম পাইল। এখন আপনি বলেন আমি পদ্মা ব্রিজের ছবি আঁকছি নাকি আমি টোটাল পদ্মা ব্রিজরে উপস্থাপন করছি? আমার এই ছবি দেখে আপনি যদি বলেন যে রচনায় দেখতেছি মানুষ পদ্মা ব্রিজের ছবি আঁকতেছে, হ্যাঁ আমি ছবি আঁকছি। এবং আমি মাত্র বাংলায় রচনা লিখছিলাম, এই রচনাটা আমি লিখছিলাম 4.5 পেজ, 4 পেজও আমি শেষ করতে পারিনি, এপাশ ওপাশ দিয়ে না, কিন্তু শুধু এক পাশ হিসেবে, ঠিক আছে, শুধু এক পাশ হিসেবে 4 পেজ, 4.5 পেজ, 4 পেজ আমি ইয়ে করতে পারি নাই। তার মানে আপনারা যে শুনবেন যে রচনা লিখতে হবে মিনিমাম 15 পেজ, এই পেজ সেই পেজ, ভাই একজন এক্সামিনার তো আপনার খাতা হাতে নিয়েই মেজাজ খারাপ হয়ে যাবে যে এত এই কোশ্চেনের আনসার দেয়, এত লেকচার পড়বে কে, আপনি চিন্তা করেন না। আমি খাতা দেখতেছি, আমি তো আমার কোশ্চেন জানি যে এই কোশ্চেনের জন্য লুজ নেওয়ার দরকার নাই। যখনই একজন দেখে 2টা লুজ নিয়ে ফেলছে, আমার ওর প্রতি আগেই মেজাজ খারাপ হয়ে যায়। এবং আপনারা শুনেন ছোটোবেলা থেকে যে আপনারা যারা আমাকে শুনতেছেন, এরকম গল্প শুনছেন না, স্যারেরা যদি বোর সাথে গ্যাঞ্জাম করে তাহলে মার্ক খারাপ দেয়, এরকম কথা শুনছেন না আপনারা ছোটোবেলায়? বা বলছেন না নিজে যে আমার খাতাটা মনে হয় বোর সাথে গ্যাঞ্জাম করে দেখছে? ছোটোবেলায় আমরা এগুলো নিয়ে হাসাহাসি করতাম, জোকস করতাম, আপনারাও করছেন, আই বিলিভ আপনারাও এটা করছেন। ভাই আপনার খাতা দেখে যায় তার মেজাজ খারাপ হয় দেখে বোর সাথে গ্যাঞ্জাম করে, বোর সাথে গ্যাঞ্জাম করার কারণে আপনার খাতা খারাপ করে দেখেন, আপনার খাতা দেখে মেজাজ খারাপ হয় দেখে সে যা বোর সাথে গ্যাঞ্জাম করে, বিষয়টা উল্টা। আপনি শিক্ষক, এইখানে যদি কেউ শিক্ষক থাকেন সে বুঝতে পারবেন যে আমি ভাই না স্যার, মিটিং একটু রেকর্ডিং করে রাখেন, কারণ আপনার থেকে খুবই ইউনিক পরামর্শগুলি পাওয়া যায়। আমি আসলে শোনেন, আপনাদেরকে এই যে আনার কারণ হচ্ছে আমি বেশ কিছু ক্যাজুয়াল কথাবার্তা বলতেছি, যেটা এটা একটা রিকোয়েস্ট, বাকিটা আপনার ইচ্ছা। ওকে, ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে তাহলে আপনি এইখানে জিওপলিটিক্সের কোশ্চেন কয়টা পাইলেন? এইখানে আপনি জিওপলিটিক্সের কোশ্চেন পাইলেন হচ্ছে 15 30 মার্ক, ঠিক আছে।
30 মার্ক। আগে আমরা কত মার্ক হিসাব করে আসছিলাম ভাই? বাংলাদেশের বিষয়বলিতে আগে আমরা 25 মার্ক, ঠিক আছে? আমরা কিন্তু 43-এই আছি, 25 মার্ক। সাইবার সন্ত্রাসে হচ্ছে 4, ধরেন এইখানে আমরা আছি ধরেন 35 মার্ক, আগে ছিলাম হচ্ছে 25। তার মানে আমাদের অলরেডি কিন্তু 60 মার্ক আমরা পাইছি জিও পলিটিক্যাল কোশ্চেন। বাদ বাকিগুলোও জিও পলিটিক্যাল অনেক কিছু এখানে আছে, বাট আমরা এগুলো আনতেছি না, ডাইরেক্ট জিও পলিটিক্স ছাড়া আমরা আনতেছি না, ঠিক আছে? সো এইটা আমরা 60 মার্ক এখানে আমরা পেলাম, ঠিক আছে? এবং আমার কাছে আরও কোশ্চেনগুলো নাই, ঠিক আছে? ইভেন বাংলাতে পর্যন্ত আসে, ঠিক আছে? যাই হোক, 43 আমরা ছেড়ে দিলাম। 44তম বিসিএস, ঠিক আছে? এইবার 44তম বিসিএস হচ্ছে ফুল ব্লোন ওয়ার, হচ্ছে পূর্ব ইউরোপে ফুল ব্লোন ওয়ার, মানে একবারে ধরেন পুরাপুরি যুদ্ধ হচ্ছে, বড় বড় অ্যাক্টররা চলে আসছে, ঠিক আছে? এবং রাশিয়া তার নর্থ স্ট্রিম ব্যবহার করতেছে, পাওয়ার নর্থ স্ট্রিম যেখান দিয়ে সে গ্যাস দেয় হচ্ছে ইউরোপ, পুরা নর্থ স্ট্রিমকে ব্যবহার করতেছে সে তখন হিসেবে। এটা হচ্ছে ইংলিশের কোশ্চেন। 44তম বিসিএস ইংলিশ, 50 মার্কের রচনা, দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ওয়ার্ল্ড ইকোনমি। 50 মার্কের কোশ্চেন রচনা। অবশ্যই এই রচনায় বা আগের যা কিছু আছে আপনি অবশ্যই ম্যাপ আঁকবেন। এবং ম্যাপ আঁকবেন কেন জানেন? ধরেন এই হচ্ছে আপনার ইউক্রেন, ধরেন আমার মনে নাই অনেক দিন আঁকি না, তো ধরেন ইউক্রেন মোটামুটি দেখতে এরকম, এখানে একটু উঁচু মতন আছে, ঠিক আছে? এই হচ্ছে আপনার, আর একটু ভালো করে আঁকলে ভালো হইতো, বেলারুসের রচনা হচ্ছে এই যে 3টা ছোট ছোট দেশ আঁকবেন, ঠিক আছে? এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। এরপরে একটু ঠিক আছে? এটা হচ্ছে বাল্টিক সাগরের উপরে হচ্ছে ফিনল্যান্ডের এই পাশের সুইডেন, নরওয়ে, ঠিক আছে? আর এইখান থেকে আপনি টেনে দিবেন পুরাটা, এইদিকে আপনি টেনে দিবেন পোরাডা, এটা হচ্ছে মালদোভা, এইখানে আছে হচ্ছে পোল্যান্ড, ঠিক আছে? এইবার দেখেন ম্যাপ আঁকতে হয় কেমন, এই যে টেনে দিবেন আপনি, এই যে টেনে দিলেন, ঠিক আছে? এই হচ্ছে আপনার ম্যাপ, এই বাক্সটা ম্যাপ। এইখানে আপনি আঁকবেন রাশিয়া, ঠিক আছে? এটা লিখবেন ইউক্রেন, এটা লিখবেন হচ্ছে বেলারুস, এখানে হচ্ছে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এখানে হচ্ছে বাল্টিক সাগর, এখানে হচ্ছে ক্রিমিয়া আছে একটা, এখানে আঁকবেন আপনি কৃষ্ণ সাগর, ঠিক আছে? এই হচ্ছে আপনার ম্যাপ। এই ম্যাপ আঁকতে 30 সেকেন্ড টাইম লাগবে, এবং এটা তো অর্ধেক পেজ জুড়ে আপনি আঁকবেন, ঠিক আছে? ইংলিশ রচনায় আপনি এরকম একটা ম্যাপ আঁকবেন ওয়ার্ল্ডের। আর জিও পলিটিক্সের কোনো কিছু আঁকলেই অবশ্যই আপনাকে ম্যাপ আঁকতে হবে, ঠিক আছে? তো অবশ্যই ম্যাপ আঁকতে হবে আপনার, এবং এই ম্যাপটা আমি যেভাবে আঁকছি না এইভাবেই আঁকতে হবে ম্যাপ, ঠিক আছে? আপনি ডাইরেক্ট আঁকতে পারবেন না, ডাইরেক্ট কোনোভাবে আঁকতে পারবেন না। যদিও আমি পরবর্তীতে ম্যাপ আপনাদের শেখাবো বলে আমার একটা মনোবাসনা আছে, যে কিভাবে সুন্দর করে ম্যাপ আঁকতে হয়। মানুষ তো আসলে বেশি অতিরঞ্জিত করে ফেলে ম্যাপ ট্যাপরে, ঠিক আছে? বাজারে যে সমস্ত লেকচার টেকচার চলে, আমিও কিন্তু দেখি, জানেন, দুই একটা দেখে চিন্তা করি যে টোফেলের মতন অবস্থা, ভুল ধরার ট্রাই করি আর কি, ঠিক আছে? যাই হোক, আপনি 50 মার্কের জিও পলিটিক্যাল কোশ্চেন পাইলেন হচ্ছে ইংরেজিতে। 44তম বিসিএস 50 মার্ক জিও পলিটিক্স। এটা হচ্ছে আপনার এই যে আন্তর্জাতিকের কোশ্চেন, এটা ফুল ব্লোন ওয়ার হচ্ছে তখন, ঠিক আছে? এই যে রাশিয়া ইউক্রেন 15 মার্ক, ঠিক আছে? এবং বিলিভ ইট অর নট ভাই, এই 44তম রিটেন কিন্তু আমি দিচ্ছি। আমার পরীক্ষার সিট ছিল হচ্ছে মোহাম্মদপুর, কি কলেজ যেন, এটা সরকারি কলেজ মনে হয়, এই যে মোহাম্মদপুর লালমাটিয়ার ওইখানে আর কি, এখানে বিসিএসের পরীক্ষা হয়। তো আমি গিয়ে এই পরীক্ষাটা যখন হয়েছে তখন হচ্ছে ওই বছর 2000 কত সাল, 2022-22-এর শেষের দিকে, দাঁড়ান আমি এক্স্যাক্ট ডেট বলি আপনাদের। 44 বিসিএস হচ্ছে আপনার হয়েছে 2022 সালের 27 ডিসেম্বর। আচ্ছা, 27 ডিসেম্বর 2022 সাল। নাজমুল নাকি? হ্যাঁ মামা। ওকে, 27 ডিসেম্বর 2022 সাল। তখন ঢাকা শহরে হচ্ছে কঠিন শীত পড়তেছে ভাই, ওই বছরের সর্বোচ্চ শীত। তো আমি এইখানে গিয়ে, নাজমুল তুমি ভালো হয়েছে তুমি আসছো, যাই হোক, এই ফুটপাতের উপরে আমি এখানে সাইডে অনেক দূরে, কলেজের এই জায়গায় সবাই আছে, আমি এইখানে বসে থাকতাম, এইখানে একটা মামা থাকতো, তার কাছে আমি চা খাইতাম, আমি আধা ঘন্টা এখানে বসে থাকতাম, তারপরে আমি ঢুকতাম।
এবং ভাই এই জায়গা দিয়ে যত মানুষ আছে না এই আন্তর্জাতিকে, সবাই একটা নির্দিষ্ট একটাই বই পড়তেছে আন্তর্জাতিকের। ওই বইটা আমিও কিনছিলাম। আমি কিনি নাই আসলে, একজনের কাছ থেকে নিয়ে আমি কন্টেন্ট লেখার টোন দেখছি, ঠিক আছে, কি কি আছে আমি সব জানি। এবং এই পরীক্ষাটা দিয়ে নাজমুলও পরীক্ষা দিছে, যে মাত্র যে কথা বললো, নাজমুলকে আমি বোধহয় ফোনে বলছিলাম যে পরীক্ষা দিয়ে এসে বাসায়, যে আমার খুবই আফসোস লাগতেছে যে আজকের কোশ্চেনটা এরা বুঝলোই না, যে আজকের কোশ্চেনটা কি বুঝলোই না এরা, যে আজকের এবং কোশ্চেনটা কি। এই পরীক্ষা দিয়ে আসার পরে মানে আন্তর্জাতিক পরীক্ষার পরে আপনার আমার মনে হয় প্রায় 45 মিনিট মতো কথা হয়েছিল। রাইট রাইট। তো যাই হোক, আমরা দেখেন এটা হচ্ছে শুধু রাশিয়া ফুল ব্লোন ওয়ার। আমি আপনাকে একটা, আমি আসলে এত কিছু কথা বলতেছি, আমি একটা মেসেজ আপনাকে দিতে চাই আর কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 15 মার্ক, এই যে, এবং এই বিষয়টা কি দেখেন আপনার এখানে কি, আপনি কি মনে করেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধকে দীর্ঘায়িত করতেছে? কোনো বইতে এই কোশ্চেন আছে? আপনি যদি ইয়েস বলেন ইয়েসের পক্ষে যুক্তি দিতে হবে, আপনি যদি নো বলেন নোর পক্ষে যুক্তি দিতে হবে। এটা কিন্তু ফালতু যুক্তি দিলে হবে না, যে আপনি বললেন যে আমার মনে হয় এটা, ঠিক আছে, আমার মনে হয়, ধরেন চায়ের দোকানে বসে মানুষ যেভাবে রেফারেন্স ছাড়া কথা বলে, আমার মনে হয় এইটা তাই এইটা, বিষয়টাকে তো এরকম না, রেলিভেন্ট দিতে হবে। যুদ্ধ দীর্ঘায়িত করলে রাশিয়ার লাভ কী, তখন রুবেলের অর্থনৈতিক অবস্থা কী, যুদ্ধ চলাকালীন সময় পার রুবেল কত টাকায় বিক্রি হতো, এখন পার রুবেল কত টাকায় বিক্রি হয়, যুদ্ধ চলার শুরুর আগে রাশিয়ার জিডিপির অবস্থা কত ছিল, এখন জিডিপির অবস্থা কী, জিডিপি কিভাবে চেঞ্জ হচ্ছে, রেলেভেন্ট ইনফরমেশন দিয়ে আপনাকে তথ্য কনক্লুড করতে হবে যে হ্যাঁ আমি এটা বলছি, এটা এটা। কিন্তু আপনি যদি এভাবে বলেন যে না আমার মনে হয় এটা, আপনার মনে হওয়ার কারণে পৃথিবীতে আপনার মতন ভাই 700 কোটি মানুষ আছে, 700 কোটি মনে হয় দিয়ে পৃথিবী চলে না। ওকে, যাই হোক, 15 মার্কের রাশিয়া ইউক্রেন ফুল ব্লোন ওয়ার চলতেছে। নিষেধাজ্ঞা কি, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা অর্থনীতিতে কতটা প্রভাব ফেলছে, এবং শুনলে অবাক হবেন, প্রজেক্ট সিন্ডিকেটের একটা নিউজ আমি পড়ে গেছিলাম যে যে কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া, সেখানে আরো রাশিয়া শক্তিশালী হচ্ছে নিষেধাজ্ঞার কারণে, এরকম একটা বিশাল ফিচার প্রজেক্ট সিন্ডিকেট থেকে আমি পড়ে গেছিলাম। সো আমি তো এখানে বলছি যে ইয়েস, অর্থনীতিকে আরো উঁচা তুলে দিচ্ছে অর্থনীতিকে। এই যে হাইব্রিড যুদ্ধ কি, একটু আগে আপনাকে বললাম হাইব্রিড যুদ্ধ কি, পুরা রিলেটেড রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দেন হচ্ছে ন্যাটো কি, অবশ্যই মানে পুরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ। শুধু আন্তর্জাতিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কোশ্চেন আছে হচ্ছে 15 আর হচ্ছে 3 4 12, ঠিক আছে, অলমোস্ট 30 মার্ক। এইখানে আমরা পাইছি আগে 50-80 মার্ক আপনি পাইলেন শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আমি কিন্তু অন্য কথা যাচ্ছি না, এখানে কিন্তু এই যে শ্রীলঙ্কার অর্থনীতি তখনও আছে, মিয়ানমারের যে সংকট চলতেছিল তখন, সেটা কিন্তু স্টিল আছে, এগুলোও জিও পলিটিক্যাল কোশ্চেন, আমি যাচ্ছি না। আমি শুধু রাশিয়া ইউক্রেনে এখন পর্যন্ত 80 মার্ক পাইছি, 44তম বিসিএসে। এবার আসেন বাংলাদেশ, 40 মার্কের রচনা দেখেন, সরি বাংলা 40 মার্কের রচনা দেখেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ব পরিস্থিতি। আপনার আগে ছিল 80 মার্ক, এখন পাইলেন আরও 40, 120 মার্ক, ঠিক আছে। এবার আসেন আমরা একটু কথা বলি, মানে আমি আপনার সাথে একটু দ্বিপাক্ষিক আলোচনা করব, আমি বলবো আপনি বলবেন, এরকম আর কি। এরকম কে আছেন, একজন ভলেন্টিয়ার কথা আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম কি ভাই? হ্যাঁ, জ্যোতি। ওকে, 2022 সালের ডিসেম্বর নিয়ে আমরা কথা বলতেছি, যুদ্ধ হচ্ছিল, পরীক্ষা হচ্ছিল, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, কত মার্কের কোশ্চেন পাইছেন ভাই সব কয়টা সাবজেক্ট মিলায়ে? 120 তার মানে 120। আপনি কি বুঝতেছেন রাশিয়া ইউক্রেন একটা বিসিএস এর সাবজেক্ট ছিল তখন, অলমোস্ট 200 হ্যাঁ মার্কের, আসলে, এটা হ্যাঁ বুঝতেছেন? এখন আলোচনার ক্ষেত্রে বুঝতে পারছি ওকে, যে এটা আসলে এখন আসেন, এখন কোশ্চেন, পৃথিবীতে এখন ফুল ব্লোন যুদ্ধ হচ্ছে কোথায়? এখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল, ইসরায়েল, ফিলিস্তিন, প্যালেস্টাইন এবং ইরান, ইরান। ওকে, আর এখন আপনি বলেন, রাশিয়া ইউক্রেন আপনি এখন চলমান। বলেন এই যুদ্ধ শুরু হয়েছে কবে? অক্টোবরে। অক্টোবরের 7 তারিখে। ওকে, অক্টোবরে শুরু হয়েছে, ঠিক আছে। 45তম রিটার্ন হয়েছে কবে নাজমুল? 45তম রিটার্ন জানুয়ারিতে হলো। ওকে, ডেটটা তার মনে মানে নাই। তখনও কিন্তু যুদ্ধ মোটামুটি ভালো মতন শুরু হয় নাই,
তাই না? যুদ্ধ ভালো মতন শুরু হয় নাই, জাস্ট টোন চলতেছিল যুদ্ধের, ঠিক আছে, হ্যাঁ জাস্ট আর কি বিষয় আশয় নিয়ে বড়সড় আলোচনা চলতেছিল। এখন ৪৫তম বিসিএস এ কিন্তু মধ্যপ্রাচ্য সংকট নিয়ে যে কোশ্চেন, আই বিলিভ কেউ এটা আনসার দিতে পারে না, এরকম ছিল ১৫ মার্কের কোশ্চেন টোটাল। আমার দৃষ্টিতে টোটাল 50+ কোশ্চেন ছিল মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ৪৫তম বিসিএস এ, যেখানে ছিল আপনি কি মনে করেন শুধুমাত্র আমেরিকা, এই জিনিসটা কোশ্চেনে শুধুমাত্র শব্দটা খুব জরুরি ছিল, খুব শুধুমাত্র শব্দটার উপর অ্যাটাক করে কোশ্চেনের আনসার দেওয়ার দরকার ছিল। যাই হোক, ৪৫ ফুল ব্লোন ওয়ার তখনও আমাদের দৃষ্টিতে শুরু হয় নাই, তাতেই প্রায় 50 মার্ক ছিল এখানে কোশ্চেন। আর এখন মধ্যপ্রাচ্যে হচ্ছে ফুল ব্লোন মিউজিক ওয়ার হচ্ছে, ফুল ব্লোন ওয়ার হচ্ছে। আপনি বলেন শুধু মধ্যপ্রাচ্য এবার বিসিএস এ কত মার্কের কোশ্চেন বলে আপনি মনে করেন? আমার মনে হয় 120 অ্যারাউন্ড প্লাস। 100+ এবং ইনশাআল্লাহ আপনি কি হবে। বুঝতে পারতেছেন ৪৬তম বিসিএস এ মধ্যপ্রাচ্য একটা সাবজেক্টের নাম, হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে বুঝতেছেন আপনি? পারছি। জি এই ভাইয়া জি। সাবজেক্টটা আপনি বাজারের একজন মানুষের উপর ছেড়ে দিবেন আপনি? ভাই ওই বই সবাই পড়বে, সবাই ওই একই কথা লিখবে গদবাঁধা, সবাই এই একই ডেটা দিবে, সেখানে 120+ মার্কের একটা সাবজেক্ট আপনি এত অনায়াসে ছেড়ে দিবেন এবং আপনি বলেন যে আমি ক্যাডার হব, এবং এরপরে যখন ভালো হয় না রেজাল্ট তখন আপনি বলে দেন যে পিএসসির দোষ, পিএসসির না না দোষ, আসলে পিএসসি এরকম ঘুষ করা খায়, যাবে না। পিএসসি এই করে, টাকা ছাড়া বাংলাদেশে চাকরি হয় না, এগুলো বলেন আপনি। আমার টোন জোরে মনে হতে পারে। এখন আপনি কি পড়বেন মধ্যপ্রাচ্য সংকট নিয়ে, আপনি কি পড়বেন? আসেন আমরা কি পড়বো এটা নিয়ে আপনার একটু আলাপ আলোচনা করি। শুনেন, আপনাদেরকে আমি একটা বলি, এই ৪৪তম বিসিএস এর এই যে ডিসেম্বরে তো হয়েছিল, এই ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল তো, কিন্তু পরীক্ষাটা আসলে আগস্টে হওয়ার কথা ছিল। তো আমার তখন বেশ কিছু কার্যক্রম ছিল, আমি ফল সেশনের জন্য তখন অ্যাপ্লাই করব পিএইচডির জন্য। তো ফলের অ্যাপ্লাই তো আমাকে অবশ্যই মোটামুটি ডেট শেষ থাকে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে অ্যাপ্লাইয়ের ডেডলাইন থাকে তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে। তো আমার আগে জিআরই আইএলটিএস দিয়ে দিতে হবে। দেন এই আগস্টের হওয়ার কারণে আমি প্ল্যান করলাম তাহলে আগস্টে পরীক্ষা দেওয়ার পরে আমি জিআরই এবং আইএলটিএস দিয়ে ফেলবো। কিন্তু হুট করে এই ডেটটা পিছায়া গেল, পিছার আগস্টের পরে চলে আসলো সেপ্টেম্বর এবং অক্টোবর, এই দুইটা মাস আমি সেপ্টেম্বর আসলে ডিসিশন নিতে নিতে চলে গেছে যে আমি কি করব, অক্টোবর মাস আমি পুরা জিআরই প্রিপারেশন নিলাম। এবং প্রবাবলি নাজমুল ওইটা নভেম্বরের 21 তারিখ ছিল কি না? হ্যাঁ, নভেম্বরের 21 তারিখ। ওকে, নভেম্বর 21 তারিখে আই টুক মাই জিআরই এক্সাম এবং নভেম্বরের 27 তারিখে আমি আমার আইএলটিএস দিই। তার মানে আপনি নভেম্বরের 27 তারিখ পর্যন্ত আমি কোনো বিসিএস পড়ালেখা করি নাই। এরপরে আমি আসলে বিসিএস লাস্ট 17 থেকে 18 দিন পরীক্ষার আগে 43 যেহেতু আমি দিছিলাম, লাস্ট 17 থেকে 18 দিন আমি এই মহসিন হলে, যে নাজমুল কথা বলতেছে ওর হলে যাইতাম আমি, হলের একটা রিডিং রুমে, এবং খুবই রিগোরাস পড়ালেখা, এবং আমরা হিসাব করতাম যে আজকে আসলে সলিড পড়ালেখা কয় ঘন্টা করলাম, এবং আমরা এরকম 10-11 ঘন্টা এরকম হিসাব করে ফেলতাম, বা 9 ঘন্টা প্লাস যে সলিড পড়ালেখা, এগুলো কিন্তু খাওয়া দাওয়া ওয়াশরুমে যাওয়ার টাইম বাদ দিয়ে। এর মধ্যে আমি রিটেনের সিলেবাস অলমোস্ট 2-3 বার শেষ দিয়ে ফেলছি। যাই হোক, বিষয় আমি এটা বলতেছি আপনার কাছে এই জন্য যে এই জিআরইটা আমাকে একটা বিশাল এক্সপিরিয়েন্স দিছে, ঠিক আছে, বিশাল এক্সপিরিয়েন্স দিছে কি, আমি যখন জিআরই প্রিপারেশন নিচ্ছিলাম, জিআরইতে বাজারে ম্যানহার্টন, মাগুস এই টাইপের কন্টেন্ট চলে। এই যে আপনি যে বই বলতেছেন না, বাজার থেকে একটা গাইড বই কিনে নিয়ে আসবেন অমুক, জিআরই পরীক্ষাটা নেয় হচ্ছে ইটিএস, আপনি আমার কথা বুঝবেন, ইটিএস হচ্ছে পরীক্ষাটা নেয়, আর ম্যানহাটন মাগুস হচ্ছে থার্ড পার্টি। এই যে আপনি যেমন থার্ড পার্টি বই কিনে নিয়ে আসেন আর কি, ঠিক আছে, এরা এই ম্যানহাটন এবং মাগুস। তো আমি একটা অনলাইনে গ্রেগ ম্যাট একজন আছে, অনলাইনে গ্রেগ ম্যাট তার একটা ওয়েবসাইটের নাম, এই গ্রেগ ম্যাটের ওয়েবসাইটে আমি তার ভিডিও দেখতেছিলাম, সে বলতেছিল যে থার্ড পার্টি বই কেন গার্বেজ, এই বই পড়ে আপনার কিছুই হবে না, এটা কেন গার্বেজ, এইটা সে বোঝানোর ট্রাই করতেছে। এবং সে একটা জিনিস দেখাইলো, যে জিনিসটা ধরেন আমার টোটাল ঘটনাই চেঞ্জ করে দিল, যে জিনিসটা সেটা হচ্ছে সে ইটিএস যে জিআরই নেয় তাদের একটা জব সার্কুলার সে বের করে দেখাইছে অনলাইনে, জব সার্কুলার সে চাচ্ছে হচ্ছে পিএইচডি ইন
পিওর ম্যাথমেটিক্স, নট ম্যাথমেটিক্স, পিওর ম্যাথমেটিক্স। পিওর ম্যাথমেটিক্স কিন্তু ভাই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আর পিওর ম্যাথমেটিক্সের মধ্যে যারা পার্থক্য জানেন না ভাই, এটা হলো আসমান জমিন কথা। ধরেন আপনি যখন হচ্ছে একটা ফর্মুলা লেখেন না, a+b² যে ফর্মুলা লেখেন, ফর্মুলায় আপনি পাতায় অঙ্ক করেন, এটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। আর পিওর ম্যাথমেটিক্স হচ্ছে এই ফর্মুলাটা বানায়, ঠিক আছে, এই ফর্মুলাটা বানায়। তো যাই হোক, এরা খুবই উচ্চ লেভেলের ম্যাথমেটিশিয়ান। তারা জব সার্কুলারে চাচ্ছে পিএইচডি ইন পিওর ম্যাথমেটিক্স অ্যান্ড মোর দ্যান 10+ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাডেমিয়া। অ্যাকাডেমিয়া মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানোর 10 বছর প্লাস এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা হচ্ছে ইটিএস এর জব সার্কুলার। ম্যানহাটনের একটা সার্কুলার সে দেখাইলো যে মাস্টার্স ইন ম্যাথমেটিক্স, নট পিওর, নট অ্যাপ্লাইড, কিছুই না, জাস্ট মাস্টার্স ইন ম্যাথমেটিক্স। এই জব সার্কুলার দেখায় বলল যে থার্ড পার্টি ইজ নাথিং বাট গার্বেজ। এবার আসেন, আমি আন্তর্জাতিক জিওপলিটিক্স পড়বো কোথায়, ঠিক আছে? ওকে, আসেন আমরা পড়বো কোথায়। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ওকে, এই হচ্ছে প্রজেক্ট সিন্ডিকেট, ঠিক আছে? আমরা ধরেন অন্য যে কোনো আর একটা নিউজে যাই, ধরেন আমরা এই টাইপের, আমরা এখান থেকে শুধুমাত্র ইকোনমিক্স এবং পলিটিক্স বলতে এই যে এখানে দেখেন প্রজেক্ট সিন্ডিকেটে হামাস ইসরায়েলের একটা ট্যাবই আছে। ওকে, এই যে এখান থেকে কিছু নিউজ পাওয়া যায় গেছে। এটা ধরেন এইটা ধরেন পিটার সিঙ্গার এ যাই যে সে কে, ঠিক আছে? এই যে ধরেন পিটার সিঙ্গার, এডুকেশন হচ্ছে ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, ঠিক আছে? ইউনিভার্সিটি অফ মেলবোর্ন থেকে BA/MA, দেন হচ্ছে অক্সফোর্ড থেকে পিএইচডি বলবো নাকি এটা, যাই হোক। দেন যে ইনস্টিটিউশনে সে কাজ করে দেখেন, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, দেন হচ্ছে প্রিন্সটন ইউনিভার্সিটি পর্যন্ত আছে, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন। আপনি কার বই পড়বেন ভাই? তার প্রোফাইলটা কি? আপনারা আমার মেসেজ বুঝতে পারছেন? আমাকে আনসার দেন, আপনারা কি আমার মেসেজ বুঝতে পারছেন? আমি আসলে আপনাদেরকে কি বলতে চাচ্ছি? জি। দ্যাট ইজ দ্য থিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং। এবং আপনার যদি মনে হয় এতটুকু আলোচনা করার পর যে আপনি বাজার থেকে আমার এই যে এইখানে সবাই বলেন যে বই সাজেস্ট করেন ভাই, করিতে ধুলাদূর, ধুলাই হইল জগৎ ভরপুর। এবং বিশ্বাস করবেন কিনা ভাই, বিসিএস এর জন্য আমি খুব অল্প সময় পড়ালেখা করছি, খুবই অল্প সময়। বাট আমার খাতা ভাই, আমার কোশ্চেনে মার্ক দিয়ে যাইতে হবে। আমার কোশ্চেনে সেই ইনফরমেশন আছে যে ইনফরমেশন দেখে আমাকে মার্ক দিয়ে যাইতে হবে। এবং আই বিলিভ টোটাল যত 15,000 মানুষ যদি রিটেন দেয়, এই ইনফরমেশনটা আমি ছাড়া আর কেউ লেখে নাই। আমিও কোট লিখি না তা না। এই যে আপনারা যে বিভিন্ন কোটেশন, এবং ফেসবুক গ্রুপে কোটেশনের PDF চলে যে এই কোটেশনটা খুবই সিরিয়াস কোটেশন, এটা আমি এগুলো দেখে চিন্তা করি যে না, বিসিএস সহজ হবে। আমার কাছে এরকম মনে হয় যে বিসিএস খুব সহজ হবে, ঠিক আছে? কেননা সবাই ভুল রাস্তায় আছে ভাই। কোড তো আপনি প্রজেক্ট সিন্ডিকেট থেকে নেবেন, কোড তো আপনি ডিপ্লোমেট থেকে নেবেন ভাই। থিঙ্ক লাইক এ রাইটার। বাজারের যে বইটা, এই বইটা যদি আপনি লিখতেন তাহলে আপনি কি লিখতেন এটা চিন্তা করেন। এবং আপনি কোন ওয়েবসাইটে যাইতেন, খুঁজতেন কোথা থেকে, কি করতেন। আর আমি তো আপনাকে চোখে আঙুল দিয়ে দেখালাম আজকে, হট টু ডু অ্যান্ড হট নট টু ডু। আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখালাম। এরপরেও যদি আপনার কাছে মনে হয়, এবং আমি খুব অবাক হয়ে যাই, আমাকে একজন বলছে, ধরেন আপনাকে বলি যে আমার অনেক স্টুডেন্ট আছে, আমার এইখানেও অনেক স্টুডেন্ট আমার জয়েন করছেন যারা আমার আগের ডাইরেক্ট স্টুডেন্ট। তো আমার এক স্টুডেন্ট আমাকে এর আগে একবার মেসেজ দিয়েছে যে ভাইয়া, আমি তো এই জায়গা পড়তেছি, তো আমি এখন করতে চাই, মানে আমি বিসিএস প্রিপারেশন, মানে সে সেকেন্ড ইয়ার থেকে পড়ে, তো আমি কি করব? তা আমি বললাম যে আপনি কিছু মৌলিক বই পড়েন। মৌলিক বই বলতে হচ্ছে যে বই
পড়লে আপনি জ্ঞানের আলোয় আলোকিত হন। ঠিক আছে, জ্ঞানের আলোয় আলোকিত হন বলতে তাদেরকে এরকম আমি বললাম। আহ, তখন সে বলতেছে কিছু বইয়ের নাম বলেন। পর আমি বললাম যে আমি যদি আপনাকে যে এরকম রেডিমেড বই নাম বলে দিই তাহলে আপনি পারবেন না ভাই, আপনার দিয়ে হবে না। আপনি আসলেই ভাই, আমি যদি আপনাকে বইয়ের নাম বলে দিই, দু একটা মৌলিক বই, আপনার দিয়ে হবে না, গ্যারান্টি লিখে নিয়ে যান, আপনার দিয়ে হবে না। আপনি এটা গুরুত্বই খুঁজে পাবেন না। একটা বই নিজে নিজে খুঁজে নেন, তারপর ওইটা পড়েন, দেখেন আনন্দটা কেমন। ঠিক আছে, তো যাই হোক, পরে বলছে ঠিক আছে ভাইয়া, আমি আপনার কথা বুঝতে পারছি, আমি অবশ্য একটা মৌলিক বই আনছি। মৌলিক বইটা কি জানেন? আজকের বিশ্ব। এটা হচ্ছে মৌলিক বই, আজকের বিশ্ব। তখনই এই যে রবীন্দ্রনাথের কবিতা মনে হয় যে কর্গিতে ধুলা দূর, জগৎ হইল ধুলায় ভরপুর। আমাকে প্রতিদিন পত্রিকা পড়তে হবে ভাই, পত্রিকা পড়তে হবে। কি পড়তে হবে আগে এটা বুঝে নিতে হবে যে কি পড়বো। ঠিক আছে, আমি কি লিখবো। আর আমি এইটাতে কখনোই বিশ্বাসী না যে যে যা লাগবে না আমি তাই পড়বো। আমি এটাতে কোনোভাবে বিশ্বাসী না। আমি ততটুকু লিখবো যতটুকু লাগবে, এবং আমি ততটুকু পড়বো। ঠিক আছে, এবং পড়বেন কি টাইপের বই জানেন? আউট অফ দ্য বক্স। আউট অফ দ্য বক্স, সবসময় আপনাকে আউট অফ দ্য বক্স থাকতে হবে। ধরেন আমি এখন ধরেন আমার একজন খুবই প্রিয় রাইটার হচ্ছে আকবর আলী খান। ঠিক আছে, খুবই প্রিয় রাইটার। ঠিক আছে, একজন লেখছে প্রিলি প্রস্তুতি না, জীবনেও পড়ার দরকার নাই। ওইটা জীবনেও পড়ার দরকার নাই, ওটা শত্রুদের দান করে দিবেন। ঠিক আছে, ওকে। ধরেন আমি এই যে আকবর আলী খানের একটা বই পড়তেছি, হচ্ছে এই যে আমার সামনে আছে পরার্থপরতার অর্থনীতি। আমার খুবই একজন মানে খুবই পছন্দের একজন মানুষ, যাই হোক তাকে আমরা হারায় ফেলছি। তো আকবর আলী খান স্যারের বই পড়ে ধরেন আপনাদের আমি নিজেই ধরেন আমি এই এই মানে নিজেই অনেক কিছু শিখি। ঠিক আছে, নিজেই অনেক কিছু শিখি বলতে আসলে এর প্রত্যেকটা লাইন শেখার লাইন। ঠিক আছে, প্রত্যেকটা লাইন। ধরেন আমি আপনাকে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে ধরেন এই যে এবার শুনেন, আপনাকে আমি বললাম না যে একটু আগে শুরুতে বলছিলাম এম্পেরিক্যাল মানে যে ফ্যাক্ট বা বাস্তব ঘটনা, এটাও আকবর আলী স্যারের একটা বই থেকেই আমি শিখছি যে এম্পেরিক্যাল মানে হচ্ছে ফ্যাক্ট। ওকে, ধরেন বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা হর্ষবর্ধনের নাম শুনছেন? হর্ষবর্ধনের নাম আপনারা শুনবেন আর কি। ঠিক আছে, হর্ষবর্ধন অবশ্যই শুনবেন। ধরেন আকবর আলী স্যার জ্ঞান কিভাবে দেয়? আকবর আলী স্যারের জ্ঞান হচ্ছে পরার্থপরতার অর্থনীতি, মানে হচ্ছে যে আপনি দান টান করেন না মানুষ, যে বিভিন্ন ধরেন আপনি যে বিভিন্ন জায়গায় দান করেন, একটা ভিক্ষুককে দান করেন, একটা দাতব্য ফান্ডে আপনি দান করেন, এই দানগুলো অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলে এটা নিয়ে এই বইটা, পরার্থপরতা। ঠিক আছে, মনে করেন যে বা ইকোনমিক্স অফ ডোনেশন। ঠিক আছে, যাই হোক, তো আকবর আলী স্যার এইখানে একটা গল্প বলতেছেন যে হর্ষবর্ধন নিয়ে। ধরেন আপনার মৌলিক বই পড়লে এই যে একজন আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, আমি কি বলতেছি। যাই হোক, হর্ষবর্ধনের নিয়ে একটা গল্প প্রচলিত আছে যে হর্ষবর্ধনের ওই টাইমে একটা পূজা হইতো। হর্ষবর্ধন হচ্ছে বিশিষ্ট দানবীর, মানে ওর চেয়ে বড় আর দানবীর ছিল না আর কি, রাজাদের মধ্যে আর কোনো দানবীর নাই। তো হর্ষবর্ধন হচ্ছে এরকম দান করতে যাইতো। তো দান করতে 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 সে তার সব সম্পত্তি দান করে দিত, এবং লাস্টে সে তার জামা কাপড় খুলেও দান করে উলঙ্গ হয়ে সে গঙ্গা স্নান করে আর একজনের কাপড় পরে সে বাসায় চলে আসতো আর কি। এই হচ্ছে বিষয়। তো আকবর আলী স্যার বলতেছে যে সে তখন ছোট, এরকম শবে বরাতের এক রাতে তার মা তাকে 1 টাকার একটা বান্ডিল দিছে। তো আকবর আলী খানের ছোটোবেলা, তার মানে ধরেন 1940 সালের দিকে, তখন কিন্তু ভাই 1 টাকা মেলা টাকা, বর্তমান আমলের 100 টাকার সমান, আরও বেশি হবে আশা করি। তো ওই 1 টাকার একটা বান্ডিল দিছে দান করার জন্য। তা সে বাসা থেকে বের হয়ে রাস্তায় এরকম দান করতে গেছে, একজনের 1 টাকা 1 টাকা করে দিচ্ছে। এইটা দেখেই তো ধরেন মানুষ এসে ভিড় জমাইছে, এবং ভিড় জমানোর পরে এমন অবস্থা হয়েছে যে কারাকারি, মারামারি, এবং আকবর আলী স্যারের জামা কাপড় সব ছিঁড়ে গেছে, সে আহত হয়ে গেছে, সে টাকার বান্ডিল ফেলে থেকে দৌড়ায় বাড়ি চলে আইছে। এখন বলতেছে যে সৃষ্টিকর্তার, আকবরের এখানে লেখার টোন বুঝেন, তিনি বলতেছে সৃষ্টিকর্তার অতীত পরিবর্তন করার ক্ষমতা নাই।
ধরেন গতকাল কি ঘটে গেছে এটা পরিবর্তন করার ক্ষমতা সৃষ্টিকর্তার নাই, এটা তিনি বলতেছে। যাই হোক, আমরা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে কথা বলতেছি না, স্যার বইতে যেটা লিখছে আমরা সেটাই বলতেছি আর কি। সৃষ্টিকর্তার অতীত পরিবর্তনের ক্ষমতা নাই, বাট অতীত পরিবর্তনের ক্ষমতা আছে ইতিহাসবিদের। যিনি ইতিহাস লেখেন তার এই ক্ষমতাটা আছে, সে অতীত পরিবর্তন করে দিতে পারে। এমন হইতে পারে যে হর্ষবর্ধন যখন দান করতে গেছে তখন লোকজন এসে তার সব কিছু কাইরে নিছে, জামা কাপড়টাও কাইরে নিছে, এবং লজ্জা নিবারণের জন্য হর্ষবর্ধন দৌড়ায় যায় পানির মধ্যে গিয়ে লাফ দিয়ে পড়ছে। এবং পরবর্তীতে এখন এই কথা তো ইতিহাস যখন লিখবেন আপনি, এই কথা লেখা যায় যে রাজার জামা কাপড় খুলে নিছে মানুষজন, এটা লেখা যায়? কাইরে নিছে রাজার সম্পত্তি, এটা লেখা যায়? তো ইতিহাসবিদ আসলে এই গল্পটা লিখছে যে সব দান করে দিছে, জামা কাপড়টাও দান করে দিছে। এখন আপনি এইটুকের মধ্যে কিন্তু এটা কিন্তু হাস্যকর একটা গল্প না, এটা আপনার জ্ঞান বড় করলো, আপনি মেলা কিছু জানলেন এই গল্পের মধ্যে। ঠিক আছে, এইগুলো হচ্ছে মৌলিক বই, এইগুলো হচ্ছে মৌলিক বই। এবং আজব ও জবর আজব অর্থনীতিতে তিনি গ্লোবালাইজেশনের বা বিশ্বায়নের সংজ্ঞা দিছে যে ডায়না হচ্ছে ব্রিটেনের প্রিন্সের ওয়াইফ, সে তার একজন ফ্রান্সের বয়ফ্রেন্ডের সাথে ধরেন ইতালির একটা রাস্তায় টানেলের মধ্যে জার্মানির একটা গাড়িতে চড়ে যাচ্ছিল, গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। এই ভিডিওটা শ্যুট করছে জাপানের তৈরি একটা ক্যামেরা দিয়ে পর্তুগালের একজন মানুষ, সেইটা আবার ধরেন আমেরিকার একটা টিভি চ্যানেলে পাবলিশ হয়েছে, এবং সেই টিভিটা আবার তৈরি জাপানের, এবং সেইটা আপনি বাংলাদেশে বসে দেখতেছেন। ঠিক আছে, এটার নামে গ্লোবালাইজেশন। আরও অনেক চমৎকার করে বলছে, আমি অনেকদিন আগে পড়ছিলাম, আমি ভুলে গেছি। এটা হচ্ছে গ্লোবালাইজেশনের সংজ্ঞা সে দিছে। এগুলো হচ্ছে মৌলিক বই, আপনি পড়বেন এবং এইখান থেকে কিছু কিছু জিনিস আপনি পিক করে নেবেন যেটা আপনি বিসিএস এর লেখায় লিখবেন আপনি, অ্যান্ড দ্যাট উইল এসকেলেট ইয়োর মার্ক। বেস্ট অফ লাক ভাই, অনেক রাত হয়ে গেছে, শুভরাত্রি।